আপনি আমাকে বলেন তো যে পৃথিবীর যতগুলা শাসক দল তাদের ফান্ডিংটা আসে কোত্থেকে? আমরা কি কখনো এগুলোর দিকে তাকাই? তাদেরকে টাকা দেয় কে? আসলে সরকারের মালিক কে? হ্যাঁ, যদি জনগণের টাকার উপরে তারা যদি নির্ভর না করে তাদেরকে যদি বড়লোকের টাকার উপরে নির্ভর করতে হয়, তাহলে এটা ছাড়া কোনো উপায় নাই। বিচার কার্যে বাধা দিচ্ছেন ডাইরেক্টলি। এবং এই যে দেখেন তাজুলকে বোধহয় ডাকা হচ্ছে ইয়েতে, আমি শুনলাম সেনা সদরে, তাকে বোধহয় প্রশ্ন করা হচ্ছে। এদিকে জিয়াউল হাসান নাকি সবকিছু মুছে দিচ্ছে। রিপাবলিক, আমি যদি একটা একটা করে ধরি, সেকেন্ড রিপাবলিক বলতে যেটা বোঝানো হয় বোধহয় ফ্রান্সে হচ্ছে প্রথম, এখন এটা পঞ্চম রিপাবলিকে আছে। ওদের প্রথম রিপাবলিক বোধহয় শেষ হয়ে যায়, নেপোলিয়ন শেষ করে দেয় যখন নেপোলিয়ন আবার সম্রাট হয়। তারপর থেকে আবার 48 বোধহয় আবার তারা, না 1848 আবার তাদের দ্বিতীয় রিপাবলিক হয়। বিষয়টা হচ্ছে যে প্রত্যেকটা রিপাবলিক মানে হচ্ছে এক একটা আলাদা করে সংবিধান। তো এখন এরা একটা আলাদা সংবিধান করতে চায়। সেই অন্যান্য দেশেও হয়েছে, কোরিয়াতেও বোধহয় হয়েছে এর আগে। তো দ্বিতীয়, আমরা জানি যে যেই সংবিধানটা করা হয়েছিল 1972 সালে, সেই সংবিধানটা অত্যন্ত একটা কম সময়, 1 বছরের মধ্যে হয়েছিল। সেই সংবিধান যখন নিয়ে যারা সংবিধানের নানান জিনিস নিয়ে সমালোচনা করছিলেন, শেখ মুজিবুর রহমান সাহেব তাদেরকে ডেকে বলেছিলেন যে তোমাদেরকে বের করে দিব গণপরিষদ থেকে, তোমরা যদি বাইরে আর একটা কথা বলো। সুতরাং একটা নিয়ন্ত্রিত অবস্থার মধ্যে ওই সংবিধান হয়েছে বলে আমরা মনে করি। এই সংবিধানকে অ্যাকচুয়ালি আপনি যদি দেখেন যে এটা হচ্ছে একটা নামে মাত্র সংবিধান, কারণ এই সংবিধান দেখে আপনি কিন্তু বুঝতে পারবেন না যে এখানে সব ক্ষমতাই কিন্তু প্রধানমন্ত্রীর অধীনে। যেমন ওখানে বলা আছে যেমন যে আইনসভা বা বিচারকদের মনোনয়ন করবে, কিন্তু আপনি জানেন যে ওটা কিন্তু আসলে করবেন হচ্ছে প্রধানমন্ত্রী। ঠিক সেই হিসাবে আমি মনে করি সেকেন্ড রিপাবলিক যদি তারা করতে চায়, গণপরিষদ করে তারা করতে চাচ্ছে, তাতে আমি মনে করি না যে কোনো অসুবিধা আছে। এখন আরেকটা জিনিস যেটা নিয়ে বলতে চাই, ছাত্রদের যেটা নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে ছোট করে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাসের ব্যাপার। বাসের ব্যাপারটা বড় কথা, বড় কথা হচ্ছে ফান্ডিং। এবং আমাদের এক দর্শক আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমরা আইনের শাসন পাবো কবে। আমি মনে করি এই দুইটা জিনিস কিন্তু সম্পূর্ণ একেবারে কানেক্টেড। আপনি আমাকে বলেন তো যে পৃথিবীর যতগুলা শাসক দল তাদের ফান্ডিংটা আসে কোত্থেকে? আমরা কি কখনো এগুলোর দিকে তাকাই? তাদেরকে টাকা দেয় কে? আসলে সরকারের মালিক কে? যারা টাকা দেয়। তো এই টাকা যারা দিচ্ছে, তাহলে আমি মনে করি যে বিএনপিও, মানে যে কোনো দল পাবে, এটা বিএনপি বলে কিছু নাই। এটা রিপাবলিকান, ডেমোক্রেট বলেন, এটা কংগ্রেস, বিজেপি বলেন, সব জায়গায় একই জিনিস। টাকা কোথা থেকে আসতে হবে? কারণ যারা রাজনীতি করছে তাদের জীবিকা নির্বাহ কেমন করে হয়? তারা তো চাকরি করে কেউ এইভাবে পলিটিক্স করতে পারে না, তাই না? সাধারণত করতে পারে না। ওকে, সো আমি এই জন্য মনে করি যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, আমি এখানে একটা সলিউশন দিতে চাই। যে সলিউশনটা কি, যে এইটা হবে হচ্ছে গিয়া জনগণ এই টাকাটা দিতে হবে জনগণকে। যে টাকা দিবে রাজনীতিবিদকে, রাজনীতিবিদ তো তারই কাজ করবে। আপনাকে যদি বড়লোক যদি টাকা দেয় রাজনীতিবিদকে, তাহলে বড়লোকের কাজ করবে। আর যদি জনগণের টাকা নিয়ে যদি তারা রাজনীতি করতে পারে, তাহলে এটা সম্ভব। তা আমার ইয়ে হলো যে একটা বাজেটের ব্যবস্থায়, হ্যাঁ এখানে আরেক জিনিস, আমি মনে করি ফান্ডিংটা কিন্তু একটা বড় ব্যাপার। এটার ব্যাপারে যখন আপনি দেখবেন সেই অনুযায়ী আমাদের ছাত্ররা যে দল করছে তাদেরকে কিন্তু এই ফান্ডিং এর ব্যাপারে অনেক সমস্যা পোহাইতে হবে। এমনিতে তো আওয়ামী লীগের অনেক টাকা আছে, বিএনপির তো একটা ডোনার সিস্টেমই আছে অলরেডি, তাদের সাথে ওনারা অনেকদিন ধরে ক্ষমতায় ছিলেন, ওনাদের সাথে অন্যদের সম্পর্ক আছে, সুতরাং ওনাদের পক্ষে টাকা ওঠানো সম্ভব। ছাত্ররা যখন করতে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে ছাত্রদেরকে কিন্তু অনেকেই কিন্তু এটা নিয়ে আক্রমণ করছে। ছাত্ররা কিন্তু একদম অ্যাকচুয়ালি একটা, মানে তারা একেবারেই নতুন, সুতরাং তাদের কিন্তু এই সম্পর্কগুলো তৈরি হয় নাই যে এই টাকার বিনিময়ে আমি তোমাকে ওই পলিসিটা দিয়ে দিছিলাম, সেটা নাই তাদের। সুতরাং তারা কিন্তু একটা, এখন নতুন করে হতে পারে আমি তোমারে এখন টাকা দিলাম, পরবর্তীতে তুমি আমাকে সুবিধা দিবা।
হ্যাঁ, যদি জনগণের টাকার উপরে তারা যদি নির্ভর না করে তাদেরকে যদি বড়লোকের টাকার উপরে নির্ভর করতে হয়, তাহলে এটা ছাড়া কোনো উপায় নাই, হবেই। কারণ আপনাকে একজন টাকা দিবে কেন? কিছু একটা পরিবর্তে তো দিবে। সেটা নিশ্চয়ই যে আপনি একদম জনগণের পক্ষে যেতে পারবেন না, তাকে একটা লাভ দিতে হবে। সো ইয়েস, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। সুতরাং আমি মনে করি যে আমাদের এই মৌলিক দিকটা আরো দেখা দরকার। যেমন আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমরা মুনিয়া হত্যা নিয়ে বা বসুন্ধরার অনেক কিছু নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আগে, কিন্তু 5ই আগস্টের পরে কি সেরকম কোনো আলোচনা এসেছে? যেমন সাগররুনি হত্যা নিয়েও তেমন কোনো আলোচনা আসছে না, ঠিক আছে? একইভাবে আছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো একই রকমই আছে। তো কেন? এগুলোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে যে এগুলো ধাপাচাপা রাখাই হচ্ছে। যারা আগেও ম্যানেজ করেছে তারা এখনো ম্যানেজ করছে। যারা হাজার হাজার কোটিপতি, সেটা সামিট গ্রুপ হোক, সেটা এস আলম হোক, সেটা বসুন্ধরা হোক, সেটা অন্য কেউ হোক, তাদের সম্পর্কে ডাইরেক্টলি প্রত্যক্ষভাবে কেউ কিন্তু কোনো সমালোচনা করে না। অর্থাৎ তাদেরকে ইতিমধ্যেই তাদের সাথে কোনো একটা বোঝাপড়া প্রায় সব বড় বড় যারা আছেন তাদের হয়ে গেছেন বলে মনে হচ্ছে আমার। এই বসুন্ধরা এখন হচ্ছে এই দলে বলা হচ্ছে, এটা যে কোনো জায়গায় হতে পারে, এটা সব জায়গায় হচ্ছে, আমি শিওর সে সব জায়গায় ছড়াচ্ছে, তার তো অনেক টাকা, সে সব জায়গায় ছড়াচ্ছে। সো আমি আর একটু কথা বলতে চাচ্ছিলাম ওয়াকার সাহেবকে নিয়ে। জেনারেল ওয়াকার সম্পর্কে আমি যেটুকু শুনেছি যে তিনি এমনিতে কিন্তু খুব ডিসেন্ট মানুষ। তো ডিসেন্ট মানুষ এইরকম হম্বিতম্বি করেন কখন? ওই যে মুস্তাফিজ যে বলে বডি ল্যাঙ্গুয়েজ, তার বডি ল্যাঙ্গুয়েজটা আসলে কি বলে? আমার কিন্তু মনে হয়েছে যে তিনি ভয় পেয়েছেন। এটা ভয় পেলেই এরকম ভাবে রিয়াক্ট করতে পারে, ভয় পেয়েছেন উনি। এই ভয়টা উনাকে কে দিতে পারে? ভয়টা উনি কোথেকে পেতে পারে? আমি তো মনে করি প্রতিবেশী রাষ্ট্র ছাড়া আমি অন্য কিছু দেখি না। মানে আর কে উনাকে ভয় দিতে পারে? সো এটা হচ্ছে কি আমার কাছে মনে হয়েছে এটা মেইন ব্যাপার। এবং সেখানে বিডিআর এর কথা যদি বলে থাকেন, বিডিআরটা একদম বন্ধ করে দাও, এ ব্যাপারে কোনো কথা বলা যাবে না। অন্য ব্যাপারেও কিন্তু রয়ের, আপনি এনএসআই ডিজিএফ এর বললেও চলে আসবে, কোনো ব্যাপারই কিছু বলা যাবে না। এবং বলেই আবার কি করেন, উনি বলেন তদন্ত কমিশন দেখবে। মানে এটাও তদন্ত কমিশনকে যে একদম আসলে এটা একটা আফটার থট। উনি যখন বলেন যে তদন্ত কমিশন দেখবে, এটা একটা আফটার থট, আসল কথা বলে দেওয়া হয়েছে। শুরুতে স্টপ করে দিয়ে পরে তদন্ত কমিশন, হ্যাঁ, তখন একটু বলে আচ্ছা একটু বলতে হয়, ওটা বলে দেয়। মানে এটা তাদেরকেও একটা মেসেজ দিয়ে দেওয়া, তদন্ত কমিশন কথা হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, যে ওটা তোমরা দেখবা না, আসলে বলছি কিন্তু দেখবা না, দ্যাট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। উনি মনে করেন যে এইভাবেই উনি শান্তি রক্ষা করতে পারবেন। উনি যারা বাংলাদেশের এই বিপ্লবের বিপক্ষে, যারা আওয়ামী লীগের পক্ষে, তাদের সাথে কম্প্রোমাইজ করে তাদের কথা শুনে উনি মনে করেন শান্তি রক্ষা করবেন। এটাই হচ্ছে ওনার ইয়ে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, উনি কিন্তু অ্যাক্সেসরি টু, কিন্তু বলা হয় যে আপনি যদি হত্যাকারীকে পালাতে সাহায্য করেন তাহলে আপনি কিন্তু অ্যাক্সেসরি টু মার্ডার, আপনার চার্জ কিন্তু অ্যাক্সেসরি টু মার্ডার। তাহলে উনি যদি জেনোসাইডার যারা, তাদেরকে যদি উনি পালাতে সাহায্য করেন, তাহলে উনার কি, মানে উনি সাইফুল আলম বলেন, আকবর বলেন, ওনারা কি ওনার সহযোগিতা ছাড়া কি পালিয়ে গেছে, বা বাকি যারা পালিয়ে গেছে? সম্ভব না, এটা তো মুস্তাফিজ যেভাবে দেখালো, এটা ইজ ইম্পসিবল। এবং আপনি তো জামিন যখন এরকম অবস্থায় থাকে, তখন তো আপনি তো সেখানে আরো সিকিউরিটি রাখতে হয়, আপনাকে সিকিউরিটি রাখতে হয়। আপনি কতগুলো মেজর জেনারেল, এগুলো তো আপনাকে যখন সাইফুল আলমকে আগেই যখন তাকে অ্যারেস্ট করেছিল কিছুক্ষণ, সে চলে আসলো, নাও ইউ হ্যাভ টু পুট হিম আন্ডার সিকিউরিটি 24 আওয়ার্স, যাতে সে পালাতে না পারে। কিন্তু আপনি তো ওটা রাখেনি, বরং তাকে সাহায্য করেছেন, আমার জিজ্ঞেস করলেই বের হয়ে যাবে। সো আপনি কিন্তু অ্যাক্সেসরি টু দিস মার্ডার বলা হয়। এখন এখানে মার্ডার কি হবে, এখানে কি হবে আমি জানি না, উনি অ্যাক্সেসরি, উনি এটার বিচার কার্যে বাধা দিচ্ছেন ডাইরেক্টলি। এবং এই যে দেখেন, তাজুলকে বোধহয় ডাকা হচ্ছে ইয়েতে, আমি শুনলাম সেনা সদরে, তাকে বোধহয় প্রশ্ন করা হচ্ছে। এদিকে জিয়াউল হাসান নাকি সবকিছু মুছে দিচ্ছে, তার ফলে কিছু করা যাচ্ছে না।
মানে একটা কিছু করতে পারছে না, কিভাবে বিচার বিঘ্ন ঘটানো হচ্ছে পুরো জায়গায়। এবং এখানে তো সেখানে আসিফ নজরুলের ভূমিকা নিয়েও অনেকে বলে যে হ্যাঁ, ভারতের এবার আসছিলাম আমি। এবং আসিফ নজরুল সাহেব চুপ চুপ করে দেখছেন এগুলা, উনি চুপ করে এগুলো দেখছেন, উনি কিছুই করছেন না। ইতিহাস কি উনাদেরকে ক্ষমা করবে? আমি এইটুকু বলতে চাই। আর ওই যে আমাদের ইয়ে যে আইনের শাসন আমরা পাবো না যতক্ষণ আমরা ফান্ডিং ঠিক করতে না পারি, যতদিন ফান্ডিং অন্যরা করবে, বড় লোকরা করবে, ততদিন আইনটা হবে বড় লোকের পক্ষের আইন। এই হইল গিয়ে হ্যাঁ। আচ্ছা।